আজকে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে গ্যাসের আচরণ। আমরা আজকে গ্যাসের আচরণ সম্পর্কে পড়ব। প্রথমেই আসি, গ্যাস হচ্ছে পদার্থের তৃতীয় অবস্থা। কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে তৃতীয় অবস্থা হচ্ছে গ্যাস। আমরা জানি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যেমন কঠিনের এই ডাস্টারটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকৃতি ধারণ করে, আয়তন কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের নির্দিষ্ট কোনো আকারও নেই, নির্দিষ্ট কোনো আয়তনও নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় গ্যাস সেই পাত্রের আয়তন ধারণ করে। যদি একটি পাত্রে আমরা কিছু পরিমাণ গ্যাস রেখে দিই, এখানে কিছু পরিমাণ যদি গ্যাস রাখা হয় তাহলে এই পাত্রের আয়তনটাই গ্যাসটা ধারণ করবে। পাত্রের আয়তন যদি ভি হয় তাহলে গ্যাসের আয়তনও ভি হবে। যদি পাত্রের আয়তন ভি হয় তাহলে গ্যাসের আয়তনও কিন্তু ভি হবে। এখন আমরা জানি আয়তন হচ্ছে একটা পরিমাপযোগ্য রাশি। আয়তনকে পরিমাপ করা যায়। তোমরা পরিমিতিতে পড়বে, আয়তন নির্ণয়ের ফর্মুলা হলো আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অঙ্কে তোমরা পড়বে আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তনের একক হবে দৈর্ঘ্যের একক গুণন প্রস্থের একক গুণন উচ্চতার একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার, উচ্চতার এককও সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো সেমি টু দি পাওয়ার 3 সেমি কিউব বা ঘন সেমি। ঘন সেমি কেন? কারণ সেমি এর মাথায় 3 আছে, কিউব আছে, মাথায় 2 থাকলে, পাওয়ারে 2 থাকলে সেটাকে বলা হয় বর্গ, আর পাওয়ার যদি 3 থাকে সেটাকে বলা হয় ঘন বা কিউব, বা এটাকে বলা হয় সিসি। সিসি স্ট্যান্ডস ফর কিউবিক সেন্টিমিটার। এই সি হচ্ছে কিউবিক, এই সি হচ্ছে সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো সেমি কিউব বা ঘন সেমি বা সিসি। এবার আসবো এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে আয়তনের একক হবে দৈর্ঘ্যের একক গুণন প্রস্থের একক গুণন উচ্চতার একক। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার এককও মিটার। তাহলে মিটার গুণন মিটার মানে হচ্ছে মিটার কিউব বা এটাকে বলে ঘন মিটার। না, সিসি এখানে বলতে পারবো না। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সেমির পাওয়ার 3 হলে সেটা হলো সেমি কিউব, কিন্তু মিটার কিউবের সেরকম কিন্তু নেই। আমরা মিটার কিউব বলবো বা ঘন মিটার বলবো। এখন প্রাত্যহিক জীবনে আমরা বিকল্প কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো দিয়ে আয়তনের একক নির্ণয় করি। যেমন প্রথমেই আসবো মিলিলিটার, এমএল। বাড়িতে যখন দুধ দিয়ে যায় কিংবা যখন আমরা দোকানে জল কিনি 500 ml বা 1000 ml এই অর্ডারে কিন্তু আমরা কিনি। সেক্ষেত্রে এমএল হচ্ছে মিলিলিটার। আর একটা এর বড় একক হলো লিটার। বাড়িতে যখন জলের ড্রাম দিয়ে যায় 25 লিটার 30 লিটার এভাবে কিন্তু জল পরিমাপ করা হয়। আমরা জানি যে 1 লিটার সমান সমান 1000 ml। কেমন করে? ওই যে কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি, ওখান থেকে যদি আমরা করি তাহলে 1 লিটার আসবে 1000 ml। আবার দেখা গেল 1 ml 1 সিসি এর সমান হচ্ছে। 1 সিসি এবং 1 ml সমান হচ্ছে। এই যে সিসি বা সেমি কিউব, দেখা গেল 1 ml আর 1 সিসি সমান।
তাহলে আমরা লিখতে পারবো না যে 1 লিটার সমান সমান 1000 সিসি, কারণ 1 লিটার মানেই তো 1000 ml, আবার ml 1 ml এবং 1 সিসি সমান, তাহলে 1000 ml সমান সমান 1000 সিসি হবে। এটা হচ্ছে আয়তনের এককগুলোর মধ্যে সম্পর্ক, বোঝা গেল? এরপর আসবো গ্যাসের চাপ সংক্রান্ত বিষয়ে। একটি পাত্রে যদি আমরা কিছু পরিমাণ গ্যাস রেখে দিই, এবার পাত্রটির গায়ে যদি কোথাও ছিদ্র হয়ে যায়, ধরো একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, দুর্গন্ধযুক্ত একটি গ্যাস আছে, যদি পাত্রের গায়ে কোথাও ছিদ্র হয়ে যায়, এই পথে কিন্তু গ্যাসটা বাইরে বেরিয়ে আসে, যার কারণে কিন্তু কোথাও গ্যাস লিক করলে আমরা সেই গন্ধটা, সেই স্মেলটা অনুভব করি যে গ্যাসটা লিক হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই ওই ছিদ্র পথে গ্যাসের কণাগুলো বাইরে বেরিয়ে এসেছে। এবার গ্যাসের কণাগুলো যদি স্থির থাকতো তাহলে কিন্তু ছিদ্র পথে বাইরে বেরোতে পারতো না। যেহেতু গ্যাসের কণাগুলো স্থির নয় বা যেহেতু গ্যাসের কণাগুলো বাইরে বেরিয়ে গেল, তার মানে আমরা বলতে পারি যে গ্যাসের কণাগুলো স্থির নয়, গ্যাসের কণাগুলো গতিশীল, বা অস্থির বলতে পারবো না, বলবো গ্যাসের কণাগুলো হচ্ছে গতিশীল। যার কারণে পাত্রের গায়ে কোথাও ছিদ্র হয়ে গেলে সেই পথে গ্যাসের কণাগুলো বাইরে বেরিয়ে আসে, যেটা আমাদের নাকে এসে আমাদেরকে সেটার গন্ধের অনুভূতিটা যোগাচ্ছে। তাহলে আমরা এই ঘটনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে গ্যাসের কণাগুলো পাত্রের ভেতরে যখন থাকে তখন স্থির অবস্থায় থাকে না। কি অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে। এবার ধর এটা একটা বড়, এই ঘরটা হচ্ছে একটা পাত্র, পাত্রের এই ভেতরে, ঘরটার ভেতরে 500টা পাখি ছেড়ে দেওয়া আছে, পাখিগুলো গতিশীল। তাহলে গতিশীল হলে কি ঘটনা ঘটবে? ঘরের ভেতরে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, আবার পাখিগুলো গিয়ে দেয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। দেয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় যদি কোনো জায়গা ফাঁকা পেয়ে যায় তাহলে পাখি সেই পথে বাইরে বেরিয়ে যাবে। ঠিক একই রকম পাত্রের ভেতরে যখন কোনো গ্যাসকে রাখা হয়, গ্যাসের অণুগুলো পাত্রের ভেতরে গতিশীল থাকে। গতিশীলতার কারণে এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আবার পাত্রের দেয়ালের সঙ্গে গিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই পাত্রের দেয়ালে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন যদি কোথাও পাত্রের দেয়ালে ফাঁকা পেয়ে যায় সেই পথে কিন্তু গ্যাসের অণুগুলো বাইরে বেরিয়ে যায়, আর বাইরে বেরিয়ে গেলেই কিন্তু তখন সেই গ্যাসটা আমাদের নাকে এসে পৌঁছলে আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ, গ্যাসটা লিক করে গেছে। তাহলে গ্যাসের অণুগুলো যখন পাত্রের ভেতরে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো তখন কি হবে? একে অপরের উপর বল প্রয়োগ করবে। তোরা যখন হঠাৎ করে রুমে ঢুকিস, 4-5 জন ধাক্কা লাগলে কি হয়? একে অপরের উপর বল প্রয়োগ করিস। আবার যখন পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগবে, পাত্রের দেয়ালের সঙ্গে বল প্রযুক্ত করা হবে। এবার গ্যাসের অণুগুলো তো আর একটা ডিরেকশনে ঘোরে না, এই দিকেও যেমন গিয়ে ধাক্কা লাগছে, এই দিকেও ধাক্কা লাগে, এই দিকেও ধাক্কা লাগে, এই ওয়ালে, এই ওয়ালে, এই ওয়ালে। অর্থাৎ যে পাত্রের ভেতরে গ্যাসটাকে রাখা হয়, গ্যাসের অণুগুলো সেই পাত্রের দেয়ালের সমস্ত দিকে গিয়ে ধাক্কা দেয়। তার কারণ গ্যাসের অণুগুলো গতিশীল। ধাক্কা দেওয়া মানেই বল প্রয়োগ করা। এবার ধরলাম এই বোর্ডটা হচ্ছে গ্যাসের পাত্রের একটি দেয়াল, তাহলে গ্যাসের কণাগুলো গিয়ে এই দিকেও ধাক্কা দেবে, সোজায় ধাক্কা দেবে, এই দিকেও ধাক্কা দেবে, কিছু কণা এই দিকে গিয়ে ধাক্কা দেবে, কিছু কণা এই দিক থেকে এসে ধাক্কা দেবে। তার মধ্যে যে সংঘর্ষগুলো বা যে পরিমাণ বল পাত্রের দেয়ালের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় সেই পরিমাণ বলকে বলা হয় ঘাত। গ্যাসের কণাগুলো তাদের গতিশীলতার কারণে এরা যেমন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, ঠিক সেরকম পাত্রের দেয়ালের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হয়। তার মধ্যে যে পরিমাণ বল পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষ হওয়ার সময় যে পরিমাণ বল পাত্রের দেয়ালের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় সেই পরিমাণ বলকে বলা হয় ঘাত। কি বলা হয়? ঘাত। তাহলে বল এবং ঘাতের মধ্যে পার্থক্য হলো কোনো তলে বল যে কোনো দিকে প্রযুক্ত হতে পারে, কিন্তু ঘাত সর্বদা তলের উপর লম্ব বরাবর প্রযুক্ত হবে। যদি ছাদটা যদি একটা তল হয় তাহলে ছাদের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটি হচ্ছে ছাদের উপর প্রযুক্ত ঘাত। এবার যখন একটা গ্যাসকে আমরা একটি পাত্রে নিলাম, তাহলে পাত্রের ভেতরে গ্যাসের অণুগুলো
ঘাত প্রযুক্ত করবে, লম্বভাবে গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে, এইদিকে গিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এইদিকে লম্বভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, লম্বভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এই পাত্রের দেয়ালের সঙ্গে কিন্তু লম্বভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ধরলাম পাত্রের ভেতরে গ্যাসের কণাগুলো দ্বারা মোট প্রযুক্ত ঘাত সমান সমান এফ। এবার যদি এই ঘরটা একটি গ্যাসের পাত্র হয়, তাহলে এই দেওয়ালে ঘাত প্রযুক্ত করলো, ওই দেওয়ালে প্রযুক্ত করলো, এই দেওয়ালে ঘাত প্রযুক্ত করলো, এই দেওয়ালে, মেঝেতে এবং ছাদে, মোট যত পরিমাণ ঘাত প্রযুক্ত হলো সেই মোট ঘাতটাকেই আমরা ধরলাম এফ। এবার এই তলটার একটা ক্ষেত্রফল আছে, ওই তলটার ক্ষেত্রফল আছে, এই তলের ক্ষেত্রফল আছে, এই তলের ক্ষেত্রফল আছে, ছাদের ক্ষেত্রফল আছে, মেঝের ক্ষেত্রফল আছে। তাহলে এই যে ঘাতটা প্রযুক্ত হলো সেটা পাত্রের ভেতরের দেয়ালে সম্পূর্ণ ক্ষেত্রফল জুড়ে প্রযুক্ত হলো। ধরলাম পাত্রের ভেতরের দেয়ালের মোট ক্ষেত্রফল ধরলাম আমরা এ, আর মোট ঘাতটা ধরলাম এফ। তাহলে আমরা বলতে পারবো না যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত কত? এফ। এ ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত সমান সমান এফ। কারণ এই যে ঘাতটা প্রযুক্ত হলো এটা সম্পূর্ণ পাত্রের ভেতরের দেয়ালে প্রযুক্ত হয়েছে, যেমন এই তলে প্রযুক্ত হয়েছে, ওই তলেও প্রযুক্ত হয়েছে, এই তলেও প্রযুক্ত হয়েছে, এই তলেও হয়েছে, মেঝেতেও হয়েছে এবং ছাদেও হয়েছে। তাহলে মোট ক্ষেত্রফল জুড়ে এই পরিমাণ ঘাত প্রযুক্ত হয়েছে। ধরলাম মোট ক্ষেত্রফলটা এ, তাহলে আমরা বলতে পারি এ ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত সমান সমান এফ। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত কত হবে? এফ বাই এ। এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ ঘাত প্রযুক্ত হয় তাকেই বলে চাপ। একে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপ পি সমান সমান এফ বাই এ। পি দ্বারা প্রকাশ করা হয় কারণ চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, সেই জন্য পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চাপ কাকে বলবো? চাপ হচ্ছে পাত্রের ভেতরে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ঘাত প্রযুক্ত হয় তাকেই বলা হয় সেই গ্যাসের চাপ। তাহলে আমরা দেখলাম চাপের ফর্মুলাটা আসলো চাপ পি সমান সমান এফ বাই এ। এফ মানে কি? ঘাত, আর এ মানে ক্ষেত্রফল। তাহলে চাপের একক কি হবে? ঘাতের একক বাই ক্ষেত্রফলের একক। সিজিএস পদ্ধতিতে ঘাত মানে তো বল, মানে যে পরিমাণ বল লম্বভাবে প্রযুক্ত হয়েছে সেটাই হচ্ছে ঘাত। সিজিএস পদ্ধতিতে ঘাতের একক হলো ডাইন, কারণ বলের একক ডাইন। ক্ষেত্রফলের একক হলো সেমি স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার। তাহলে ঘাতের তোমার ক্ষেত্রফলের একক হবে সেন্টিমিটার গুণন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটা হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক। এবার আসবো এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে ঘাতের একক হলো নিউটন, ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো নিউটন মিটার টু দি পাওয়ার -2, অথবা এটাকে পাস্কাল লেখা হয় পিএ। পাস্কাল লেখার কারণ হলো বিজ্ঞানী পাস্কাল এই গ্যাস সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাই তার নাম অনুসারে এসআই পদ্ধতিতে চাপের এককটাকে পাস্কালও বলা হয়। অর্থাৎ এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, অথবা নিউটন মিটার টু দি পাওয়ার -2, অথবা পাস্কাল। এবার আমরা চাপের এই যে দুই একক সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্কটা দেখব কি রকম আসে। কারো কোনো অসুবিধা আছে? আমরা দেখলাম এসআই এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা লিখতে পারবো 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার লেখা যেতেই পারে। দেখ নিউটন পার মিটার স্কোয়ার ঠিকই আছে।
এবার আমরা নিউটন থেকে ডাইনে যাব, মিটার স্কোয়ার থেকে সেমি স্কোয়ারে যাব। এখানে উপরে 1 নিউটনই লিখলাম, নিচে আছে 1 মিটার স্কোয়ার, এটাকে লেখা যায় 1 মিটার গুণন 1 মিটার। দেখ 1 মিটার স্কোয়ার মানে এটাকে 1 মিটার গুণন 1 মিটার লেখা যায়। 1 গুণন 1 করলে 1 হচ্ছে, মিটার গুণন মিটার করলে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। 1 নিউটন মানে 10⁵ ডাইন, তোরা ক্লাস 9-এ পড়েছিলি। 1 মিটার মানে 100 সেমি, আবার 1 মিটার মানে হলো 100 সেমি। তাহলে 10⁵ ডাইন আসলো উপরে। আর নিচে দেখ 10⁴ লেখা যায়, কারণ 1-এর পাশে 1 2 3 4টা শূন্য, 10⁴ সেমি গুণন সেমি মানে সেমি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো সূচকের নিয়ম অনুসারে 10⁵ - 4, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার বা ডাইন সেমি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে চাপের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা এই চাপের কিছু ফ্ল্যাকচুয়েশন, কিছু পরিবর্তন লক্ষ্য করব। জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়। এবার যদি আমরা দার্জিলিংয়ে যাই, সেখানে কিন্তু আর 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয় না। সেখানে দেখা যায় 92 ডিগ্রি সেলসিয়াসে, 92 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। চাপ পার্থক্য হয়ে যাচ্ছে, যত উপরের দিকে ওঠা যাচ্ছে বায়ুর চাপ কমছে। তাহলে জলের স্ফুটনাঙ্ক কলকাতা বা দিল্লিতে 100 ডিগ্রি সেলসিয়াস হলেও দার্জিলিংয়ে 92 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দার্জিলিংয়ে যদি আমরা আরও উপরের দিকে উঠতে থাকি, ধীরে ধীরে যদি আমরা হিমালয়ান ট্রেকিং করি, হিমালয় মাউন্ট এভারেস্টে গেলে স্ফুটনাঙ্কটা আরও অনেক কমে যাবে। তাহলে একই পরীক্ষা জলের স্ফুটনাঙ্ক এক এক জায়গায় এক এক ফলাফল দিচ্ছে। তাহলে এই সংক্রান্ত গবেষণা করতে গিয়ে অসুবিধা হচ্ছে। আমরা জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, বলতে হলে বলতে হচ্ছে হয় কলকাতায়, নতুবা দিল্লিতে, নতুবা সমুদ্রপৃষ্ঠে বলতে হচ্ছে। জলের স্ফুটনাঙ্ক কত জিজ্ঞাসা করতে হবে কোন জায়গায়। তাহলে এই জলের স্ফুটনাঙ্ক নিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হবে, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজাল্ট দেবে। এই সমস্যাটা দূরীভূত করার জন্য চাপের একটা প্রমাণ মান ধরা হলো। সেই মানটাকে বলা হয় প্রমাণ চাপ, স্ট্যান্ডার্ড প্রেসার। বলা হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যে পরীক্ষাটা যখন আমরা করব, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি গড় অক্ষাংশে, অক্ষাংশ দ্রাঘিমাংশ তোরা ভূগোলে পড়েছিস, 45 ডিগ্রি গড় অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে, পরীক্ষাটা সমুদ্রপৃষ্ঠে করতে হবে, সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে, পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। এটা কি বলা হলো? প্রমাণ চাপ, স্ট্যান্ডার্ড প্রেসার বলা হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি গড় অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ নেব একটা টেস্ট টিউবে, কিংবা যে কোনো একটা নলের মধ্যে, কাচের নলের মধ্যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ নেব। সেই পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় প্রমাণ চাপ। এই প্রমাণ চাপকে একে 1 ATM বলে। এই ATM মানে হলো অ্যাটমসফিয়ার, 1 ATM বলে। তাহলে আমরা বলতে পারবো 1 ATM সমান সমান 76 সেমি পারদ চাপ।
এবার 76 সেন্টিমিটার পারদস্তম্ভ কি পরিমাণ চাপ প্রয়োগ করছে সেটা একবার এসআই পদ্ধতিতে নির্ণয় করব, একবার সিজিএস পদ্ধতিতে নির্ণয় করব। প্রথমেই আমরা আসব সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান। সিজিএস পদ্ধতি এর মানটা নির্ণয় করতে হবে কি 76 সেমি পারদ চাপ। এবার তোরা ক্লাস 9-এ পড়েছিস চাপের রাশিমালা হলো পি সমান সমান এইচ ডি জি। ক্লাস 9-এ তোরা কিন্তু এটা পড়েছিস, যেখানে এইচ হলো উচ্চতা বা গভীরতা, ডি হলো সেই তরলের বা সেই প্রবাহীর ঘনত্ব এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার এখানে 76 সেমি পারদ চাপ দিল, তাহলে 1 ATM সমান সমান আমরা অ্যাটমসফিয়ার, এটিএম অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এই এটিএম মানে কিন্তু টাকা তোলার মেশিন নয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 1 এটিএম মানে 76 সেমি পারদ চাপ। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা 1 এটিএম নির্ণয় করব। তাহলে সিজিএস পদ্ধতিতে এইচ বসাতে হবে, এইচ এর মান 76 কারণ উচ্চতাটা 76 বলে দিল। ডি মানে ঘনত্ব, এখানে কি ব্যবহার করেছি, তাহলে পারদ, তাহলে পারদের ঘনত্ব হলো 13.6। আবার জি মানে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মান হলো সিজিএস পদ্ধতিতে 980। তাহলে এটা সিজিএস পদ্ধতিতে বের করলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে আবার চাপের একক কি ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে এত ডাইন সেমি টু দি পাওয়ার -2। এটাকে যদি আমরা গুণ করি, গুণফলটা এরকম আসবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত, লিখে দিতে হবে 1 ATM ইকুয়ালস টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। এবার 10 টু দি পাওয়ার 6কে আমরা একটু মডিফাই করতে পারবো। দেখো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6কে লিখলাম 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 লেখা যায়। সূচকের নিয়ম অনুসারে গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে 10 টু দি পাওয়ার 6কে লিখলাম 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 মানে 10 টু দি পাওয়ার 6। আমরা একটু আগেই করেছি 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে 1 পাস্কেল ছিল। চাপের সিজিএস এবং এসআই এককের মধ্যে যখন সম্পর্ক করেছিলাম তখন ছিল যে 1 পাস্কাল সমান সমান ছিল 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা হলো চাপের একক দ্বয়ের মধ্যে সম্পর্ক, একটু আগে আমরা নির্ণয় করেছি কিন্তু। তাহলে এই 10 ডাইন পার সেমি স্কোয়ারকে সরিয়ে দিয়ে আমরা একবারে পাস্কাল লিখতে পারবো না, তাহলে আমরা লিখব 1 ATM ইকুয়ালস টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। এটাই হলো এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত, তখন লিখে দিতে হবে 1 ATM ইকুয়ালস টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। এই বলতো চাপের এসআই একক কি? বস, চাপের এসআই একক কি? পাস্কেল। আচ্ছা, একটা বিকল্প একক আছে। বিকল্প এককটা হলো চাপের একটা বিকল্প একক আছে, সেটা হলো বার। বার BAR বার। দেখা গেল 1 বারের মান হয় 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার, মানে 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ারকে 1 বার বলা হয়। তাহলে বার এককে প্রমাণ চাপের মান দেখ কত হবে।
1 atm সমান সমান 1.013 ইন্টু 10⁶ ডাইন বা সেমি স্কোয়ার। এই 10⁶ ডাইন বা সেমি স্কোয়ারকে কি বলা হয়? 1 বার বলা হয়। তাহলে আমরা লিখতে পারবো 1.013 ইন্টু টোটালটার বদলে বার লিখে দেবো না? এটাই হলো বার এককে প্রমাণ চাপের মান। বোঝা গেল? কোনো সমস্যা নেই। এবার আসবো প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সি বা 273 কেলভিন। কেলভিনটা কি আমরা এই চ্যাপ্টারেই আলোচনা করব। কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক। যখন আমরা চার্লসের সূত্র করব সেখানে কেলভিন আসবো, এই চ্যাপ্টারেই আছে। 0 ডিগ্রি সি বা 273 উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। 0 ডিগ্রি সি বা 273 উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে। একটু আগে দেখলাম প্রমাণ চাপ। 0 ডিগ্রি সি উষ্ণতায় 45 ডিগ্রি গড় অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পার স্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয়েছে প্রমাণ চাপ। এখন দেখলাম 0 ডিগ্রি সি উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। এই প্রমাণ উষ্ণতা এবং চাপকে প্রমাণ উষ্ণতা ও চাপকে একত্রে এসটিপি বলে। এসটিপি বলে। এসটিপির ফুল ফর্ম কি? এসটিপির ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড, এসে হচ্ছে স্ট্যান্ডার্ড, টিএ হলো টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অ্যান্ড পিএ হলো প্রেশার। তাহলে কোথাও যদি আমরা এসটিপি দেখি তাহলে একবারে বুঝবো সেটা হচ্ছে প্রমাণ উষ্ণতা এবং চাপ বলেছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। প্রেশার পাসকাল না, প্রেশার, ঠিক আছে? এটা হলো এসটিপি। তাহলে আমরা এখানে কয়েকটা রাশি জানলাম। একটা হচ্ছে গ্যাসের আয়তন সংক্রান্ত বিস্তারিত তথ্য, আর একটা হচ্ছে গ্যাসের চাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য। গ্যাসের উষ্ণতাটাও আমরা আলোচনা করলাম। এবার গ্যাসের চাপ পরিমাপ করা যাবে, আয়তন পরিমাপ করা যায়। গ্যাসের আয়তন পরিমাপ করা হয় মাপুনি চোঙের সাহায্যে। যে পাত্রে রাখলাম সেই পাত্রের যা আয়তন সেটাই হচ্ছে গ্যাসের আয়তন, সেটা আমরা মাপুনি চোঙের সাহায্যে পরিমাপ করব। এবার চাপ দেখলাম একটা ভৌত রাশি, এটাকে পরিমাপ করা যায়। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো যন্ত্র আছে যে যন্ত্রের দ্বারা চাপ পরিমাপ করা যাবে। চাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার বা চাপ গজ বা প্রেসার গজ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র কি, তখন আমরা বলবো ম্যানোমিটার বা চাপ গজ বা প্রেসার গজ। তিনটাই কিন্তু একই যন্ত্র, এটা বিভিন্ন নাম। এবার এমনভাবেও প্রশ্ন আসতে পারে নিচের কোন যন্ত্রটি দ্বারা গ্যাসের চাপ পরিমাপ করা হয়। 1 নম্বর দিল দেখা গেল অন্য যন্ত্র ব্যারোমিটার, 2 নম্বর দিল থার্মোমিটার, 3 নম্বর দিল চাপ গজ, 4 নম্বর দিল কোনোটিই নয়। তখন কি লিখব? চাপ গজ। ঠিক আছে? ম্যানোমিটার, ব্যারোমিটার না কিন্তু ম্যানোমিটার, ম্যানোমিটার বা চাপ গজ বা প্রেসার গজ। তাহলে গ্যাসের যে আয়তন, গ্যাসের আয়তনকে কি দ্বারা তাহলে প্রকাশ করলাম আমরা একটু আগে? মাপুনি চোঙ দ্বারা পরিমাপ করেছি। আয়তনের ইংরেজি নাম হলো ভলিউম। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? চাপ, চাপের ইংরেজি নাম কি?
প্রেসার, তাই গ্যাসের চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। উষ্ণতা, উষ্ণতার ইংরেজি নাম কি? টেম্পারেচার। এই উষ্ণতাটাকে স্মল টি দ্বারা প্রকাশ করা যাবে, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা যাবে। স্মল টি একটা স্কেলে, ক্যাপিটাল টি আর একটা স্কেলে, দুটো স্কেল আছে উষ্ণতার, আমরা এখানে আলোচনা করব। স্মল টিও আলোচনা করব, ক্যাপিটাল টিও আলোচনা করব। আর একটা বাকি থাকলো গ্যাসের ভর। ভরের ইংরেজি হচ্ছে মাস, MASS। গ্যাসের ভরকে তাহলে এম দ্বারা প্রকাশ করব, কিন্তু স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, কারণ ক্যাপিটাল এমটা একটা অন্য রাশিকে প্রকাশ করবে, আমরা এই চ্যাপ্টারেই পড়ব। তাহলে কোথাও যদি আমরা স্মল এম দেখি তাহলে গ্যাসের ভর, কোথাও যদি ভি দেখি আয়তন, কোথাও যদি পি দেখি চাপ, কোথাও স্মল টি বা ক্যাপিটাল টি দেখলে সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। এবার এদের মধ্যে পরিবর্তন করে দেখব, একটা রাশিকে পরিবর্তন করে দেখব আর একটা রাশি কিভাবে পরিবর্তিত হয়, সেই বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে এম ভি পি টি, আমরা এটাকে স্থির রাখবো, প্রথমে এটাকে স্থির রাখবো। তাহলে কি কি স্থির রাখলাম? গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, তাহলে পড়ে থাকলো কি কি? চাপ এবং আয়তন। আমরা চাপের সঙ্গে আয়তনের পরিবর্তন করব, দেখব চাপ পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয় কি না। তাহলে পরীক্ষাকালীন অবস্থায় গ্যাসের ভরের কোনো পরিবর্তন করব না এবং গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন করব না। গ্যাসের ভরের পরিবর্তন না করার অর্থ হলো পরীক্ষাকালীন অবস্থায় আমরা ওখান থেকে কোনো গ্যাস বেরো করে নেব না, কোনো গ্যাস যুক্ত করব না। এক। 2 নম্বর, উষ্ণতার কোনো পরিবর্তন করব না, মানে যখন পরীক্ষাটা করছি তখন এসি রুমেও করব না, যে পরীক্ষা করতে করতে এসি রুমের টেম্পারেচার কমিয়ে দিলাম সেটা করব না, কিংবা পরীক্ষা করতে করতে গ্যাসের পাত্রের উষ্ণতাটাকে বাড়িয়ে দিলাম, সেটাও করা যাবে না। আমরা কাজ করি, একটি পাত্রে পিস্টনযুক্ত একটি পাত্র। পিস্টনটা কি? ওই যে সাইকেলের চাকায় যে পাম্প দেওয়া হয় না, সাইকেলের চাকায় যে হাওয়া দেওয়া হয়, এরকম থাকে না, আপ ডাউন করে। এটা হলো গ্যাসের আয়তন ভি। এবার পিস্টনের উপর যদি আমরা চাপ বাড়াই তাহলে পিস্টন নিচের দিকে নামবে না? আচ্ছা, পিস্টন যদি নিচের দিকে নামে তাহলে আয়তনটা বাড়বে না কমবে? ওই পিস্টন নিচের দিকে নামছে, আমরা চাপ বাড়ালাম, তাহলে পিস্টনটা নিচের দিকে নামছে, তাহলে আয়তনটা কমবে। আবার পিস্টনটা যদি টানি, চাপটা কমাচ্ছি, তাহলে আয়তনটা কি হবে? বাড়বে। এই পরীক্ষাকালীন অবস্থায় আমরা গ্যাসের ভরের কোনো পরিবর্তন করিনি, মানে এখান থেকে গ্যাস বেরো করি নিইনি কিংবা এখানে গ্যাস যুক্ত করিনি। 1। 2 নম্বর হচ্ছে পরীক্ষাকালীন অবস্থায় দেখ উষ্ণতার কোনো পরিবর্তন করা হয়নি, আমরা এটাকে উত্তপ্ত করিনি বা ঠান্ডাও করিনি। তার মানে চাপ যত বাড়ানো হচ্ছে আয়তনটা কমছে, চাপ যত কমানো হবে আয়তনটা বাড়ছে। তার মানে আয়তনটা চাপের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী বয়েল এই সূত্রটি আবিষ্কার করেছেন। তাহলে ভি সমানুপাতিক আমরা 1/p লিখতে পারবো। গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। কখন? যখন এইটা এবং এটাই স্থির ছিল, যখন m, t স্থির। এই পরীক্ষাটা বিজ্ঞানী বয়েল করেছেন, তাই m, t স্থির। এই পরীক্ষাটি বিজ্ঞানী বয়েল করেছেন, তাই তার নাম অনুসারে এটিকে বলা হলো বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রের বিবৃতিটা আমরা দেব। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বই খুলে দেখ, ওটাই লেখা আছে বয়েলের সূত্র। তাহলে কোনটা সোজা, বোর্ডেরটা না বইয়েরটা? বোর্ডেরটাই সোজা। তাহলে দেখে দেখে বলা যাবে যে যখন টি এবং এম স্থির, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার
চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি হলো বয়েলের সূত্র। পরের লাইনে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যদি সমান সমান নেই, একটা ধ্রুবক নেব, সেটাকে কি বলে? সমানুপাতিক ধ্রুবক, কে ইন্টু 1/p, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক। তাহলে পরের লাইনে আমরা বজ্রগুণন যদি করি, লিখতে পারবো পিভি সমান সমান কে। বজ্রগুণন করলাম, এদিকে দিকগুণ এদিকে দিকগুণ, পিভি সমান সমান কে। এইটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, পিভি সমান সমান কে। একটা জিনিস লক্ষ্য কর, এই বয়েলের সূত্র যখন আমরা করলাম তখন দুটো রাশি অপরিবর্তিত ছিল। কি কি? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। পরীক্ষায় আসবে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি, তখন কি লেখা হবে? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আজকে এই পর্যন্ত।